বাংলাদেশের সঙ্গে এলএনজি চুক্তি নবায়ন করবে কাতার। টার্মিনাল নির্মাণে কারিগরি সহায়তার আশ্বাস। প্রধান উপদেষ্টার সাথে দেশটির প্রতিমন্ত্রীর সাক্ষাৎ। বাংলাদেশকে নিরাপদ ঘোষণা। ইউরোপে আশ্রয় কঠিন হওয়ার শঙ্কা। আগ্রহীদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ জার্মান কমিউনিটির। এবং জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত অন্তত ২৬ পর্যটক। পেহেলগামে নিরাপত্তা জোরদার। জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মোদির। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহের সমঝোতা স্মারক নবায়নে রাজি হয়েছে কাতার। সে সঙ্গে বাংলাদেশে প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে কারিগরি কাজ এগিয়ে নিতে উদ্যোগী হয়েছে দোহা। মঙ্গলবার দোহার আর্থনা সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় এ কথা জানান কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শরিদা আল কাবি। এই সময়ে বাংলাদেশ জ্বালানি খাতের সম্ভাবনায় কাতারের সহায়তা কাজে লাগাতে চায় বলে জানান প্রধান উপদেষ্টা। 2017 সেপ্টেম্বরে ঢাকা দোহার মধ্যে G2G ভিত্তিতে 15 বছরের জন্য 1.5 থেকে 2.5 MTPA এলএনজি সরবরাহ সংক্রান্ত একটি বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে প্রতি বছর 40টি কার্গো বাংলাদেশে আসে। এরপর 2023 সালের জুনে দ্বিতীয় আরেকটি SPA স্বাক্ষরিত হয়, যার আওতায় 2026 সালের জানুয়ারি থেকে অতিরিক্ত 1.5 মিলিয়ন টন এলএনজি প্রতি বছর সরবরাহ করা হবে। দর্শক, সম্প্রতি বাংলাদেশ সহ 7 দেশকে নিরাপদ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর এতে এসব দেশের নাগরিকদের এখন ইইউভুক্ত রাষ্ট্রগুলোতে আশ্রয় পাওয়া আরও কঠিন হয়ে পড়বে। সে সঙ্গে এরই মধ্যে আশ্রয়ে থাকা প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও সহজ হবে। এতে চিন্তার ভাঁজ প্রবাসীদের কপালে। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার রিপোর্টে, ডেস্ক রিপোর্ট। ইউরোপ সহ বিশ্বের অনেক দেশেই অভিবাসন প্রত্যাশীরা নিরাপত্তার কারণ দেখিয়ে আশ্রয় প্রার্থনা করেন। এমনকি একটুখানি আশ্রয়ের খোঁজে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কিছু দেশ থেকেও লাখো মানুষের স্রোত ইউরোপের দিকেই। এই স্রোতের ধাক্কা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ফলে সাম্প্রতিক বছরগুলোতে ইইউর উপর অবৈধ অভিবাসন ঠেকানো এবং অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর চাপ বাড়ছে। ধারণা করা হচ্ছে ইউরোপের দেশগুলোতে কট্টর ডানপন্থীরা ক্ষমতায় আসায় বাড়ছে এমন চাপ। এই আবহেই বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ হিসেবে চিহ্নিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। লক্ষ্য এসব দেশ থেকে ইউরোপে আশ্রয় প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তির। এতে বিশ্বব্যাপী যুদ্ধ বিধ্বস্ত দেশের শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থী অভিবাসীদের জন্য ইউরোপের দুয়ার আরো কঠিন হয়ে উঠতে পারে। এতে উদ্বিগ্ন এসব দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। সিডিও এবং এফটি আসার পর আমরা যারা বিদেশি আছি আমাদের জন্য চরম অবস্থা নেমে আসবে। যারা এখানে পুরানো অবস্থায় আছে তাদের জন্য যেমন খারাপ হবে, নতুন অবস্থায় যারা আসবে সেখানে অল্প দিনের মধ্যেই হয়তো 3 সপ্তাহের মধ্যে সেই রেজাল্ট দিয়ে তাকে হয়তো তার দেশে রিটার্ন করবে। এই পরিস্থিতিতে জার্মানি সহ ইইউভুক্ত দেশগুলোতে আসতে ইচ্ছুক এবং রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী বাংলাদেশিদের বুঝে শুনে ইউরোপের পথে পা বাড়ানোর আহ্বান জার্মানির কমিউনিটি নেতৃবৃন্দের। যারা অবৈধ আছেন তাদের প্রতি অনেক কঠোর আইন হতে পারে। আমি পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদেরকে অনুরোধ করব, যারা এখানে আসতে চান আপনারা আশা করি যাচাই বাছাই করে কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্যে আসুন, যাতে কোনো দালালের খপ্পরে না পড়েন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জম্মু কাশ্মীরের পর্যটন স্থান পেহেলগামে মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত 26 পর্যটকের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অনেকে। নিন্দা জানিয়ে এই হামলায় জড়িতরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কাশ্মীরে এখন পর্যটনের মৌসুম, ফলে অভ্যন্তরীণ পর্যটক সহ বহু ভিনদেশীরা এই ভূস্বর্গে বেড়াতে যাচ্ছেন। এই আবহেই কাশ্মীর রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের, আহত হয়েছেন বহু পর্যটক সহ অনেকে। পেহেলগামের শান্ত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন ভয়াবহ হামলায় শোকে স্তব্ধ ভারত। জঙ্গিদের খোঁজে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। উপত্যকায় আরও জোরদার করা হয়েছে নজরদারি।
पे पहुंच चुकी है। বলা হচ্ছে গেল এক বছরের মধ্যে কাশ্মীর অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ হামলা। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরব সফররত মোদী এক বার্তায় বলেন, এই জঘন্য হামলায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অবস্থান আরও দৃঢ় করার অঙ্গীকার করেন তিনি। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এর আগে গেল জুনে কাশ্মীরে সর্বশেষ পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটেছিল। এতে 9 জন নিহত হয়েছিলেন। আসমাতুলি, নিউজ 24। লেবাননে নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন। এ লক্ষ্যে 20 এপ্রিল তিনি লেবাননে এসে পৌঁছেছেন। বাংলাদেশ দূতাবাস, বৈরুতের চার্জ দ্য অ্যাফেয়ার্স এআই ও প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হুসাইন রফিক হারিরি রাষ্ট্রদূতকে স্বাগত জানান। নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুবায়ের সালেহিন একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশাসক, যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে লেবাননে বাংলাদেশ মিশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীরা। এর আগে লেবাননে জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান অত্যন্ত নিষ্ঠার সাথে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের সীমানা ছাড়িয়ে আবহমান বাংলার পহেলা বৈশাখ উদযাপন করল চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। ওই অনুষ্ঠানে নানানভাবে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে চীনা ও আন্তর্জাতিক অতিথিদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। বাংলাদেশ কমিউনিটি নানচিং এর উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশি শিক্ষার্থী ফাহমিদা গয়না এবং লাভলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহনাফ তাহমিদ আনন। বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের শিক্ষার্থীরাও এতে অংশ নেন। বাংলাদেশের বিশাল জনশক্তির কথা উল্লেখ করে বৈশ্বিক উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান এবং ভারতের 7 রাজ্য মিলিয়ে এ অঞ্চলে একটি বড় অর্থনৈতিক সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। কাতারের রাজধানী দোহায় শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, পূর্ববর্তী সরকার বাংলাদেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা সহ সকল কিছুই প্রায় ধ্বংস করে দিয়েছিল। দায়িত্ব নেবার পর তাই রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় তার সরকার। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়া শেষে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। Economy-wise, I would say it's an amazing country with lots of possibilities, potentials. You look at Bangladesh as it is, with people and a tiny piece of land, with lots of floods and everything else. But the amazing thing is we constitute a region with the Nepal in the north and Bhutan in the north, very close to our border. And 7 states of India on our east. 7 sisters or 7 states of India, don't have access to water. It's the only thing we can do together. We provide access to water and build the whole country. And this can become a very flourishing hub of activities with young people, technology oriented, educated, and lots of creative capacity. রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি। আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় ব্যর্থ হবে সব অর্জন। বাস্তবতা বিবেচনা করে অকপটেই এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, এ পর্যন্ত দেশের উন্নয়ন অগ্রগতিতে যত কাজ হয়েছে তার 70 ভাগই হয়েছে বিএনপির আমলে। উত্তর জনপদের 3 জেলায় রাষ্ট্র সংস্কারে 31 দফার সেমিনারে তারেক রহমান এসব কথা বলেন।
রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তির শীর্ষ কর্মশালা আয়োজন করে বিএনপি। কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত দেশের জন্য যত মঙ্গলজনক কাজ হয়েছে তার 70 ভাগ করেছে বিএনপি। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন 70% ভাগ কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। বিএনপির শীর্ষ এ নেতার দাবি, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতো না, তখন আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। এখনো সক্রিয় রয়েছে অদৃশ্য শক্তি। যে কোনো মূল্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে নিজেদের ভেতরের ঐক্যকে সুসংগঠিত করতে হবে। যে কোনো ভাবে আমাদেরকে কোনো অশুভ যদি কিছু থাকে তাকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিকে আমাদের দূরে সরিয়ে দিতে হবে, দিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। বলেন, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, যদি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে 31 দফা বাস্তবায়ন করা হবে। প্রত্যেকের পরিচয় আমরা বাংলাদেশী, কাজে প্রত্যেকের কাছে আপনাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটি মানুষের সমর্থন আমাদের প্রয়োজন। যত বেশি সংখ্যক মানুষের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হব, তত ভালোভাবে আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পাঠক্রমে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সুনাগরিক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই অনুষ্ঠানটি জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা। দিন সাতেক না যেতেই আবারও ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। সায়েন্স ল্যাব এলাকা ফের পরিণত হয় রণক্ষেত্রে। দাঙ্গা হাঙ্গামা চলে প্রায় 5 ঘন্টা ধরে। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, যার রেশ পড়েছে পুরো রাজধানী জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা। এই শব্দ নতুন নয়, তুচ্ছ ঘটনা বা নানা ইস্যুতে কিছুদিন পর পর সংঘর্ষে জড়িয়ে পড়েন রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11:30টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ফের সংঘর্ষ। শুরুতে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ, তারপর গোটা এলাকা রণক্ষেত্র। থেমে থেমে সংঘর্ষ চলে প্রায় 5 ঘন্টা। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন, সোমবার রাতে তাদের একজন সহপাঠীকে মারধর করা হয়। এছাড়া ফেসবুকে দেয়া হয় উস্কানিমূলক পোস্ট। কলেজের শিক্ষার্থী বা স্যাররা কোনো কিছু করে না, হালকা উল্টা আমাদেরকে প্রশাসন থেকে হুমকিমূলক পোস্ট দিছে, এই জন্য আমরা আজকে তাদের কলেজ ভাঙচুর করতে বাধ্য হয়েছি। এদিকে হামলার শিকার হওয়ার অভিযোগটি সিটি কলেজ শিক্ষার্থীদের। বলেন, ভেঙে ফেলা হয় তাদের বিভিন্ন স্থাপনা। যেই ছেলেটা আহত হয়েছিল তার সঙ্গে তখন অভিভাবক উপস্থিত ছিল এবং তার অভিভাবক নিজে বলেছেন যে কে মারছে ওইটা অভিভাবক দেখেন নাই, দেখছে যে আউট ড্রেসে মারা হয়েছে। তাও সিটি কলেজে কেউ ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে না। দুপক্ষের সংঘর্ষে দফায় দফায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয় সংঘর্ষে লিপ্ত শিক্ষার্থীদের। যে এটা তো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছে, এটার আসলে পার্মানেন্ট একটা সলিউশন দরকার। দেখি আমরা উপরের লেভেলে যদি প্রয়োজন হয় তাদেরকে এঙ্গেজ করে, দুই কলেজকে এঙ্গেজ করে বারবার বলছি যে এটার পার্মানেন্ট সলিউশন দরকার। এখন এতে কখন যে কার ক্ষতি হয়ে যাবে, কখন যে কোন মানে প্রাণ ঝরে যাবে, এটা আমরা চাই না, এটা আমরা কখনোই চাই না, এটা আমরা চাই যার শান্তিপূর্ণ সমাধান। এই দুই কলেজের শিক্ষার্থীরা গত 15 এপ্রিলও সংঘর্ষে জড়ান। গত 9 ফেব্রুয়ারির কথা কাটাকাটি জেরে সায়েন্স ল্যাবে এলাকাতেই সংঘর্ষে জড়ান সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন সংঘাত দেখা গেছে আরো কয়েকবার। উত্তাপে যুক্ত হন এলাকাটির আরো কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও। এমন অবস্থায় কলেজগুলোর প্রতিনিধি সহ পুলিশের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়, সামান্য বিষয়ে যাতে সংঘর্ষ রূপ না নেয় তা নিশ্চিত করতেই এই কমিটি। কিন্তু তারপরেও সংঘর্ষের ঘটনা ঘটছেই। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পুলিশ প্রধানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হলো। আন্তর্জাতিক পুলিশি সংস্থাটির ওয়ান্টেড লিস্টে বেনজির আহমেদের নাম উঠেছে। গত 10 এপ্রিল এই নোটিশ জারি হয়, নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। বিদেশে পালিয়ে থাকা বেনজিরের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।
আওয়ামী সরকারের আমলের বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অভিযোগ ফলাও করে প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেসব প্রতিবেদনে দেখা যায় বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে রয়েছে অঢেল সম্পদ। তার সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের ইকো রিসোর্ট নামে এক অভিজাত পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকারও বেশি। অথচ 34 বছর 7 মাসের চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো। 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং 2020 থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকাকালীন বেনজির আহমেদ গড়ে তোলেন এই রিসোর্ট। অভিযোগ উঠেছে পার্ক নির্মাণ করতে তিনি ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের জমি ভয় দেখিয়ে দখল করে নেন। পরে এসব নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। একের পর এক অবৈধ সম্পদ ও নিজের পাসপোর্ট জালিয়াতি সহ দুর্নীতির তথ্য সামনে আসতে থাকে। বিদেশ পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে দেয়া হয় দেশত্যাগের নিষেধাজ্ঞা। এবার বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই নোটিশ জারি করা হয়, তবে ইন্টারপোলের ওয়েবসাইটে এই নোটিশ এখনো প্রকাশ করা হয়নি। রেড নোটিশ জারি তো আমরা ওয়েবসাইটে দেখছি না, তাহলে আপনারা কিভাবে নিশ্চিত? ওয়েবসাইটে খুব সুন্দর করে লেখা আছে, অনেক সময় তারা এটা দেয় না, ওখানেই লেখা আছে। সম্প্রতি জানতে পেরেছি, হ্যাঁ সম্প্রতি জানতে পেরেছি আমরা। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আরো কয়েকজনের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি চায় বাংলাদেশ। এ বিষয়ে অনুরোধ জানিয়ে ইন্টারপোলে চিঠিও পাঠানো হয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তির চেষ্টা চলছে, চিঠিও পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে। মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানান দুদক কমিশনার। তিনি জানান, বাংলাদেশি হিসেবেই টিউলিপ সিদ্দিকের বিচার হবে। এদিকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদকের নানান মামলায় জড়ান তিনি ও তার পরিবারের সদস্যরা। সর্বশেষ পূর্বাচলের প্লট জালিয়াতির 6 মামলায় অভিযোগপত্র দাখিলের পর জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এমন পরিস্থিতিতে দুদকের করণীয় সম্পর্কে ধারণা দিলেন সংস্থাটির কমিশনার হাফিজ আহসান ফরিদ। আমাদের তো ইতিমধ্যেই তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। নেক্সট কমিশন মিটিং হয়তো এই সপ্তাহে, যদি না আগামী সপ্তাহে হবে, তখন আলোচনা করা হবে, যদি প্রয়োজন পড়ে রেড অ্যালার্ট জারি করা হবে। এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিচারিক প্রক্রিয়া নিয়েও কথা বলেন দুদক কমিশনার। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশি নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি দমন সব বাংলাদেশি ঠিকানায়, তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। এদিকে রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে 10,35,00,000 টাকারও বেশি মূল্যের গাতোয়ার উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে 52,23,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 11 জনের বিরুদ্ধে IFIC ব্যাংক থেকে ঋণের নামে 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, আজ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানানো সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকের থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থীদের সাথে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালনের আহ্বানও জানান শিক্ষার্থীরা। আর কেন্দ্রীয় কমিটির কার্যক্রম হিসেবে
বুধবার বিকাল ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল করবেন তারা। এর আগে রাত 10টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন তারা। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দেন তারা। এরপর কর্মসূচি ঘোষণা করে রাত 12টার পর শাহবাগ সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। আমরা বুয়েট শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের অনশনের সাথে এবং তাদের এক দফা দাবি বিসি মাসুদের পদত্যাগের সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করেছি। আমরা চাই কালকে সকল ক্যাম্পাসে প্রতীকী অনশন পালন হোক। আমরা চাই সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন হোক। এদিকে কুয়েট ছাত্রদের উপর হামলার ঘটনায় ভিসির পদত্যাগ ও ইউজিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাতে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের নেতারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করে আমরা কুয়েটের ভিসি জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানাচ্ছি। সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এনসিপি। দর্শক, এই ছিল প্রবাসে নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।